নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ ষষ্ঠী, সকলকে শুভ ষষ্ঠী শুভেচ্ছা জানাই। সেই রাত্রি আজকে ভেবেছিলাম দিনের বেলা লাইভে আসব, কিন্তু সেটা একটা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে রাত্রেই আসতে বাধ্য হলাম। তো আমি আপনাদেরকে নোটিশ করেছিলাম যে কালকে একটা আজকে একটা টক মিষ্টি ঝাল হাসি টক মিষ্টি ঝাল লাইভ করব ইন্সপেকশন ভেহিকেল নিয়ে। একটা টক মিষ্টি ঝাল লাইভ করব, যাতে যেটা শুনে আপনারা মজাও পাবেন, আবার হাসিও পাবে। মজার জন্য হাসি, আবার দুঃখও হবে, রাগও হবে। সে কথাটায় পরে যাচ্ছি। আগে আরও দু একটা জরুরি কথা বলে নিই, জরুরি কথা সেরে নিই। সেটা হলো যে ইন্সপেকশন ভেহিকেল সম্বন্ধে তো বলবোই, ডিটেলসে বলবো, জুনিয়র ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয়তা নিয়ে বলবো, কেন পাচ্ছি না ইত্যাদি। তার আগে আরেকটা প্রয়োজনীয় কথা হলো যে পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রমোশন, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রমোশন, এটা দীর্ঘদিন না বছর হয়ে গেছে ধরে আটকে আছে। সেটা নিয়ে আমরা মুভমেন্টে নামবো। বিভিন্ন সমিতিগুলো উদাসীন, এবং শোনা যাচ্ছে কোনো সমিতি যেমন উদাসীন, আবার কোনো সমিতি উদাসীন নয়, কোনো সমিতির কারণেই হচ্ছে না। তারাই কিছু অনৈতিক কার্যকলাপ করার চেষ্টায় আছেন বলে হচ্ছে না, এটাও শোনা যাচ্ছে। সেগুলো ডিটেলসে বলছি না, কারণ শোনা কথার উপর ভিত্তি করে যার কাছে ডকুমেন্টস না থাকলে সেটা বলা যায় না। সেই জন্য সেগুলো নিয়ে ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসারদের সঙ্গে, জয়েন্ট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, ইঞ্জিনিয়ারিং চিফ, হেডকোয়ার্টার চিফ ইঞ্জিনিয়ার, এদের সঙ্গে গিয়ে দেখা করব। এদের সঙ্গে দেখা করার জন্য একটা গ্রুপ আমরা তৈরি করেছি, হোয়াটসঅ্যাপের সেই গ্রুপটা আছে। সেখানে যারা পদোন্নতি পাবেন এই সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়াররা যুক্ত হয়েছেন, বহু সংখ্যক জুনিয়র ইঞ্জিনিয়ার যুক্ত হয়েছেন। তো তাদেরকে নিয়ে মুভমেন্ট করা হবে। তবে একটু সময় তো লাগেই, কারণ মিটিং করে ঠিক করতে হবে কবে যাব না যাব। প্রত্যেকেই কাজের মধ্যে ব্যস্ত। পুজোর পরে অফিস যখন খুলবে তখন আমরা এটা যাব। তো এর পাশাপাশি, এটা তো শুধুমাত্র পিডব্লিউডির জন্য গেল, এর পাশাপাশি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো 50% কোটা, যেটা পে কমিশন সুপারিশ করেছে। পে কমিশনের সুপারিশ অতীতেও পে কমিশন আমাদের 12 নম্বর স্কেল সুপারিশ করেছিল, যেই 12 নম্বর স্কেল পেতে আমাদের 12 বছর লেগে গেছে। তাই এই সুপারিশটাকে পেতেও যদি 12 বছর লেগে যায়, তাহলে তো অনেকের লাভ হবে না, তারা তো রিটায়ার করে যাবে। হ্যাঁ, এই জন্য এই সুপারিশটা যাতে ত্বরান্বিত হয়, সেই জন্য আমাদের কিন্তু আরেকটা গ্রুপ করা দরকার, যে গ্রুপটায় এই যেমন প্রমোশনের জন্য যেমন শুধুমাত্র পিডব্লিউডিতে যারা পাশ করে বসে আছেন তারাই এই গ্রুপের সামিল হয়েছেন, তাদের ইমিডিয়েট প্রমোশন হবে যেহেতু। কিন্তু এই 50% কোটার বিষয়টা কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য, এবং 6 বছরে পরীক্ষা দেওয়া এলিজিবিলিটি, 8-এর বদলে 6, এটাও একটা সুপারিশ হয়েছে। যদিও আমরা বলবো যে 6 নয়, একেবারে শুরুতে নয় কেন, এইটাও আমরা বলবো। যাই হোক, তো ইন্সপেকশন, তাই জন্য বলছি যে অন্যান্য দপ্তরের সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়াররা, বিশেষত 17-20 সালে যে সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়াররা এবারে যা চাকরিতে জয়েন করেছেন, তাদের সমস্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা ওই যেরকম একটা গ্রুপ তৈরি হয়েছে পিডব্লিউডির প্রমোশনের গ্রুপ, সেরকম আরেকটা গ্রুপ করা দরকার। কারণ পিডব্লিউডির প্রমোশন সংক্রান্ত বিষয়ে একটা বিষয়, সেটা এক দলের সমস্যা, সেটা সকলের সমস্যা না। পিএইচির জুনিয়র ইঞ্জিনিয়ারদের সেটা সমস্যা নেই, ডাব্লিউআরডিডি, পিএইচই, পিএনআরডি, এই সমস্যাটা পিডব্লিউডির সঙ্গে মিলছে না। সুতরাং যেহেতু পিডব্লিউডির সঙ্গে মিলছে না, তাই ওই দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। তো পিডব্লিউডি প্রমোশনের জন্য আলাদা গ্রুপ, সেই গ্রুপে শুধুমাত্র পিডব্লিউডি থাকবেন, অন্যেরা ইন্টারেস্ট পাবেন না সেই কাজে যেতে। আর সকলকে নিয়ে একটা গ্রুপ, যে গ্রুপটাকে যে আমরা 50% কোটা, আমাদের 15 নম্বর স্কেল ইত্যাদি অন্যান্য যে ডিমান্ডগুলো, সেই ডিমান্ডগুলোর জন্য আমরা আরেকটা করে গ্রুপ খুলব, এবং আমরা সেটা নবান্ন অভিযান থেকে শুরু করে, খাদ্য ভবনে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমরা যাব। এখন কথা হচ্ছে যে এইগুলো করতে গিয়ে আমি বোধহয় অনেকের শত্রু হয়ে যাচ্ছি, কারণ অনেকেই আমাকে যেমন ফোন করেও বলেছেন, দাদা আপনি আমাদের শুধু গালাগালি দেন। আমি কাকে ভাই গালাগালি দিই? আমি কিছু বাস্তব কথা তুলে দেওয়ার চেষ্টা করি। প্রচুর মানুষের সমর্থন পাচ্ছি, প্রচুর মানুষ বলছেন দাদা
আপনি এগিয়ে যান, আমরা আপনার পিছে আছি। আমি বলছি না, আমি আপনাদের পিছে থাকবো। আমার আর তো কিছু পাওয়ার নেই, আমার এখন পাওয়ার শুধু ডিএটা পাওয়ার দরকার। কারণ আমার লাস্ট ইনক্রিমেন্ট হয়ে গিয়েছে, এরপরে আমার আর কোনো ইনক্রিমেন্ট হবে না। জিনিসপত্রের দাম বাড়লে, ডিএ না বাড়লে আমার লস হবে, কারণ আমি 2-1 মাসের মধ্যেই রিটায়ার করে যাচ্ছি। আমার ডিএটা বেশি দরকার। কিন্তু ডিএটা বেশি দরকার হলেও এই যে জুনিয়র কর্মচারীদের জন্য 50% কোটা, 15 নম্বর স্কেল বা পিডাব্লিউডির প্রমোশন, এইগুলো নিয়ে কিন্তু আমি আমার আফটার রিটায়ারমেন্ট আমার সময় যেহেতু অনেক বেড়ে যাচ্ছে, তো আমি কিন্তু পুরোপুরি ঝাঁপিয়ে পড়ব। যদি ইন সার্ভিস যে সমস্ত কর্মচারীরা আছেন, তারা যদি ভয়ভীতি উপেক্ষা করে আমার সঙ্গে আসতে পারেন, তাহলে নেতৃত্ব আপনারা দেবেন, আমি আপনাদের পিছনে থাকবো, আমি আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দেবো, আপনাদের সঙ্গে ডেপুটেশনে যাব। প্রয়োজনে আপনারাই বলবেন, আপনাদেরকেই তৈরি হতে হবে। যদি দেখা যায় যে আপনারা বলতে পারছেন না, সেক্ষেত্রে আমি মুখ খুলব, হ্যাঁ, কিন্তু আমি যাব। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে যেতে হবে আমাদেরকে। তো ইন্সপেকশন ভেহিকেলের ব্যাপারে যেটা বলি, সেটা হলো যে আমি যখন চাকরিতে প্রথম জয়েন করি, তখন সাইকেল অ্যালাউন্স ছিল 15 টাকা না 25 টাকা, আমার এখন মনে নেই, আমি কোনোদিন সাইকেল অ্যালাউন্স পাইনি। তো শুনে তখন জয়েন করে শুনেছিলাম যে জুনিয়র এসআইদের জন্য, তখন তো এসআই বলতো, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এসআইদের জন্য অ্যালাউন্স আছে, সেটা উঠে গেছে। এখন অ্যাকচুয়াল এক্সপেন্স দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়াল এক্সপেন্সের বিল, আমি প্রথম যখন ঢুকেছি আমি অ্যাসিনিয়াকে বললাম তাহলে আমার অ্যাকচুয়াল এক্সপেন্সের বিল করতে হবে। উনি বললেন, বা অন্যান্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা সিনিয়র আমার ছিলেন তারা, আমি বলাটা যেন কোনো অপরাধ করে ফেলেছি। এই ছি 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 ছি, সাব অ্যাসিস্ট্যান্ট একটা সম্মান আছে না, সাব অ্যাসিস্ট্যান্ট এটা কেউ করে? এটা করে সাব অ্যাসিস্ট্যান্টরা? অ্যাকচুয়াল এক্সপেন্স বিল সাব অ্যাসিস্ট্যান্টরা করে না। আমি অবাক হয়ে গেলাম যে আমি 35-40 কিলোমিটার দূরে যাব, হ্যাঁ, 35-40 কিলোমিটার দূরে গিয়ে আমি সাইটে যাব, তার জন্য আমার প্রতিনিয়ত খরচা হবে। সে তো 1 টাকা 2 টাকা নয়, একটা রেকারিং খরচা অনেক। সেখানে আমি যদি অ্যাকচুয়াল এক্সপেন্স বিল করি, অ্যাসিস্ট্যান্ট নিজে যখন যাবেন তখন তো তিনি অফিসের গাড়ি চলে যাবেন। সে গাড়ি, তখনকার দিনে গাড়িও অফিসের ছিল, এখন যেমন গাড়ি অফিসের থাকে না, ভাড়ার গাড়ি হয়। তো অফিসের গাড়ি ছিল, অনেক অফিসের গাড়ি ছিল। তো অ্যাসিস্ট্যান্ট নিজে যাবেন, ইন্সপেকশন ভেহিকেল নিয়ে তিনি যাবেন। আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বিল করলে লজ্জার বিষয়, এটা আমার ঠিক বোধগম্য হতো না, কিন্তু সবাই যেহেতু করেনি আমিও করতাম না। তো অ্যাকচুয়ালি তখন দেখা গেল কিভাবে কি হচ্ছে না, এজেন্সির বাইকের পিছনে চড়ে সাইটে যাওয়া হচ্ছে, অথবা এজেন্সি যদি একটু বড় হয় তাহলে এজেন্সির গাড়ি করে সাইটে যাওয়া হচ্ছে, বা এজেন্সি হয়তো ট্যাক্সি করে নিয়ে যাচ্ছে। তাহলে একজন এজেন্সির বাইকের পিছনে চড়ে, বা একজন এজেন্সির পার্সোনাল গাড়িতে চড়ে, বা একজন এজেন্সির পয়সায় ভাড়া করা গাড়ি ট্যাক্সিতে করে চড়ে সাইটে গেলে এই যে নুনটা খাওয়া হলো এজেন্সির থেকে, আপনি কি স্ট্রিক্টলি কাজ করাতে পারবেন? কাজের কোয়ালিটি মেনটেন করতে পারবেন? এমবিটা কি স্ট্রিক্টলি লিখতে পারবেন? এমবি লেখার সময় আপনার মনে হবে না যে এজেন্সির পয়সায় আপনি গাড়ি চড়েছিলেন? তাহলে আমরা সিস্টেমটাই এমন তৈরি করছি যেখানে করাপশনটা তৈরি হয়। সবাই তো করাপশন করতে চায় না, অনেক জুনিয়র ইঞ্জিনিয়ার আছে তারা করাপশন করতে চায় না, অনেক ইঞ্জিনিয়ার আছে করাপশন করতে চায় না, এমনকি তারা চাও খায় না এজেন্সির পয়সায়। যদি এজেন্সির সঙ্গে একটা রিলেশন থাকে, মানে কাজের রিলেশন, সেক্ষেত্রে চাও খাবেন। হ্যাঁ, কাজের রিলেশন যদি না থাকে, অন্য অফিসের এজেন্সি এমনি চেনাশোনা, সে আমিও 1 কাপ চা খাওয়াতে পারি, আমিও 1 কাপ চা খেতে পারি। আমার সঙ্গে যদি কাজের সঙ্গে কোনো যুক্ত না থাকে, যে এজেন্সি এবং ইঞ্জিনিয়ার একে অপরের তো একটা কলিগের মতনই, হ্যাঁ, একটা প্রাইভেট পার্ট, একটা সরকারি পার্ট, তো একে অপরের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করে। সুতরাং সৌহার্দ্যের জন্য এজেন্সির বাড়িতে যদি কোনো দিন জুনিয়র ইঞ্জিনিয়ার যায় বা কোনো ইঞ্জিনিয়ার যায়, বা এজেন্সি যদি বাড়িতে আসে, তাহলে 1 কাপ চা তাকে আর 2টো বিস্কুট নিশ্চয়ই দিতে হবে তাকে। প্রথম দিন আসলে মিষ্টিও দিতে হবে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে যখনই চা খাওয়া হচ্ছে তখনই এজেন্সিরই দায়িত্ব, বা টিফিন খাওয়া হচ্ছে এজেন্সিরই দায়িত্ব, তাহলে সেটা নুন খাওয়া হলো। সুতরাং যে এজেন্সির কাজ করা হবে, যে এজেন্সির সঙ্গে কাজ হচ্ছে, যার এমবি লিখতে হবে, তার চা খাওয়া যাবে না।
কিন্তু অন্য এজেন্সি চা খাওয়া যেতে কোনো অসুবিধা নেই, অন্য এজেন্সিকে চা খাওয়ানোও যেতে পারে, চা খাওয়াও যেতে পারে। হ্যাঁ, আমি তো নবান্নে গিয়ে বলেছিলাম বৈদ্য সাহেবকে যে খোঁজ নিয়ে দেখবেন আমি চাও খাই না, আমি ভুলভাল শিডিউলে আমি কাজ করতে পারবো না। তো ইন্সপেকশন ভেহিকেলটা প্রচণ্ড দরকার। জুনিয়র ইঞ্জিনিয়ারদের সাইট কীরকম আমি পিডব্লিউডিটা বলতে পারি। সাব ডিভিশন অফিস থেকে 10 থেকে 30 কিলোমিটার দূরে দূরে সাইট, 10 থেকে 30 কিলোমিটার দূরে দূরে সাইট। কীভাবে যাবেন? যেতেও তো প্রচুর সময় চলে যায়, যেতে আসতেই সময় চলে যাবে। তারপরে যদি রোডসে পোস্টিং হয় তাহলে আপনার আন্ডারেই থাকবে 35 থেকে 40 কিলোমিটার রাস্তা, 35 থেকে 40 কিলোমিটার রাস্তা আপনার আন্ডারে। এবং আপনার রাস্তাটা শুরু হচ্ছে কোথার থেকে? আপনার সাব ডিভিশন যেখানে অফিস তার থেকে হয়তো 30 কিলোমিটার দূরে আপনার স্টার্ট হচ্ছে রাস্তাটা, এবং আরও 35 কিলোমিটার মানে 75 কিলোমিটার দূরে আপনার অফিসের থেকে বা আপনার সেকশন থেকে। এইরকম যদি হয় তাহলে উইদাউট গাড়ি বাস্তবতা আছে কিন্তু চলছে। উইদাউট গাড়িতে তাহলে হচ্ছে কী করে? চলছে, ওইভাবেই চলছে। এজেন্সির গাড়ির পিছনে উঠে যাচ্ছে, এজেন্সির বাইকের পিছনে উঠে যাচ্ছে, এজেন্সির ট্যাক্সি ভাড়ায় যাচ্ছে, আদারওয়াইজ কাজ না দেখেই আইডিয়া করে এস্টিমেট করছে, আইডিয়া করে বিল করছে। তাহলে যেরকম হওয়া সেরকমই হচ্ছে। তো তো সাইটে যাওয়ার জন্য জুনিয়র ইঞ্জিনিয়াররা হচ্ছে সবচাইতে বেশি কাজের সঙ্গে যুক্ত। আমি তো এরকম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও পেয়েছি যিনি মেদিনীপুর থেকে যাদবপুরে যাতায়াত করতেন রেগুলার। এবার আপনি বুঝুন তো, আপনারা বলুন তো, মেদিনীপুর থেকে, শুধু মেদিনীপুর নয়, মেদিনীপুর স্টেশন থেকেও 7-8 কিলোমিটার দূরে কেরানীতলায় বাড়ি, সেখান থেকে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রেগুলার আসছেন। উনি হয়তো ভোর 8টার সময় উঠেই রওনা দিচ্ছেন বাড়ির থেকে। হ্যাঁ, কিন্তু অফিসে তো তুমি 12টা-1টার আগে পৌঁছাতে পারছেন না। আবার উনি যখন ফিরে যাচ্ছেন 3টের সময় চলে যাচ্ছেন। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসে 3-4 ঘন্টার জন্য থাকছে। 4 ঘন্টা হচ্ছে না, হয়তো 3 ঘন্টার জন্য থাকছে কি 2 ঘন্টার জন্য থাকছে। তাও সাইট উঠে যায়। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার যদি চোস্ত হয়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লাগেই না। অ্যাসিস্ট্যান্ট তো শুধু সই করে। পোস্ট অফিসে কাজ করে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর জুনিয়র ইঞ্জিনিয়ার মাঝখানে একটা সেতু। কিন্তু একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে পারবে? আমি নামধাম ধরে বলে দিতে পারি, আমারই ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু নাম ধরে বলাটা তো শোভন নয়, সেটা আমি বলবো না। তো একজন জুনিয়র ইঞ্জিনিয়ার কি পারবে যে মেদিনীপুরে যার কেরানীতলায় বাড়ি সে যাদবপুরে এসে, এমন না যে মধ্য কলকাতায় অফিস, ধর্মতলায় অফিস, যে ঠিক আছে ট্রেন থেকে নেমেই। তারপরে সাইটগুলো কোথায় কোথায়? সাইটগুলো দূরে দূরে। সাব ডিভিশন অফিস যাদবপুরে, পারুই, বেহালা চৌরাস্তার থেকেও 7-8 কিলোমিটার দূরে যেতে হয়। তো সেই সমস্ত জায়গাগুলো সাইটেও কিন্তু তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা বাইক থেকে যাতায়াত করতে পারে, কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার হলে কিন্তু তাকে যাদবপুরে ভাড়া নিতেই হবে। তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ারের লাগবে না ভেহিকেল? জুনিয়র ইঞ্জিনিয়ার ভেহিকেল নেই, কত বড় অবিজ্ঞানী। এবং ভেহিকেলটা পাওয়া যেত যদি ভেহিকেলটা, যে সমস্ত ভেহিকেল যে অফিসাররা পান, নাম হচ্ছে ইন্সপেকশন ভেহিকেল, কিন্তু অফিস যার নামে ইন্সপেকশন ভেহিকেল অ্যালট হয়, যেন মনে হয় তার নিজের বাবার গাড়ি, সেইটা তিনি বাড়ির থেকে নিয়ে আসেন। কিন্তু লগবুকে কিন্তু বাড়ির থেকে নিয়ে আসা লেখা হয় না। এটা একটা মানে সত্য, মানে কি বলবো, এটা সবাই করছে, তার জন্য এটা চুরি না। মানে এটা নিয়ে কারোর কোনো শাস্তি হবে না। হ্যাঁ, কেউ যদি আরটিআই করে বসে, ছবি তুলে বাইক থেকে বেরোচ্ছে, বাইকে ঢুকছে, গাড়ির নাম্বার দিয়ে তুলে বিপদে ফেলার জন্য যদি করে, হ্যারাসমেন্ট করতে পারে, কিন্তু সবাই করছে এটা। তাহলে যদি বাড়ির থেকে গাড়িটা না নিয়ে সেই গাড়িটা যদি অফিস থেকে নিয়ে ব্যবহার করতো, তাহলে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারও গাড়িটা পেতে পারতো। কারণ 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 30 কিলোমিটার রান করছে গাড়িটা শুধু বাড়ির থেকে যাতায়াত করার জন্য, অফিসার মানে আনএথিক্যালি বাড়ির থেকে যাতায়াত করছেন বলে এটা হচ্ছে। এমনও অফিস আছে যে অফিস সাব ডিভিশন অফিস আর তার সাইট হেঁটে যেতে হয়, গাড়ি নেওয়া যায় না। ধরুন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং একটা সাব ডিভিশন আছে, সেই সাব ডিভিশনের সাইট হচ্ছে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, সিটি সিভিল কোর্ট,
হাইকোর্ট আর আরে বিল্ডিং হচ্ছে রাজভবনের উল্টো দিকে। তাহলে এখানে প্রত্যেক কটা হেঁটে হেঁটে যেতে হয়, গাড়ি করে যাওয়ার উপায় নেই, কিন্তু সেখানেও গাড়ি ব্যবহার হয়। ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসও ওই একই বিল্ডিংয়ে, তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করতে গেলেও ওই চারতলার থেকে দোতলায় না তিনতলায় নামবেন। তিনতলায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস, চারতলায় সাব ডিভিশন অফিস, তা চারতলা থেকে তিনতলায় নামবেন। তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের গাড়ি ব্যবহার করার কোনো সুযোগই নাই। নবান্নে তো অ্যাসিস্ট্যান্ট যায় না, নবান্নে যেতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে, সেক্ষেত্রেও কিন্তু গাড়ির বিল হচ্ছে, অর্থাৎ বাড়ির থেকে আসছেন। এ নিয়ে কিছু হয় না, এ নিয়ে ভিজিলেন্স হয় না, কিচ্ছু হয় না, এ তো ইজিলি ধরা যায়। আমি একবার বলেছিলাম, আচ্ছা আপনি যে এই গাড়িটা চড়ছেন, আপনার সাইড তো হাঁটা পথে, গাড়ি তো নেওয়া যায় না। হ্যাঁ, তা আপনাকে কেউ যদি একটা আরটিআই করে বসে যে আপনি কি করে এই গাড়িটা 35 কিলোমিটার 40 কিলোমিটার রান দেখাচ্ছেন, বলেছিলাম। হ্যাঁ, যে আপনাকে যদি কেউ আপনার সঙ্গে খাড়াখাড়ি হলো, রাগারাগি হলো, কেউ যদি একটা আরটিআই করে বসে যে আপনার অফিস এখানে, আপনার ডিভিশন এখানে, আপনার সার্কেলও এখানে, আপনার অফিস 4 তলায়, আপনার ডিভিশন অফিস 3 তলায়, আর আপনার সার্কেল অফিস 2 তলায়, তাহলে আপনি গাড়িটা কি করে 35-40 কিলোমিটার রান করাচ্ছেন? এবার অ্যাসিস্ট্যান্টের লিমিট 30,000 টাকা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের লিমিট 35,000 টাকা, এরকম লিমিট আছে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ছাড়া তো কেউ গাড়ি বাড়ির থেকে পায় না। আরও মজার কথা হলো যে গাড়ির রেট কত, 470 না 75 টাকা গাড়ির রেট, পার ডে গাড়ির রেট হচ্ছে 470-75 টাকা। আচ্ছা 470-75 টাকায় একটা ড্রাইভার পাওয়া যায়? একটা ড্রাইভারকে তো মিনিমাম 600 টাকা দিতে হবে। তা 600 টাকা যদি একটা ড্রাইভারকে দিতে হয়, তাহলে গাড়ি সমেত ড্রাইভার সমেত কী করে 475 টাকা হয়, রেট হয়? অবাক কাণ্ড চলছে, এসব জিনিস চলছে। চিফ ইঞ্জিনিয়ারও ওই রেটে গাড়ি চড়ছেন, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ওই রেটে গাড়ি চড়ছেন, সেক্রেটারি সাহেব ওই রেটে গাড়ি চড়ছেন। তারা আপনারা তো বুঝতে পারছেন, আপনারা যারা চাকরি করেন না তারা ভেবে দেখুন যে গাড়ির রেট 470-75 টাকা, 80 টাকা ধরুন, এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি, মানে অফিস ছুটি না থাকলে মানে দেখে বলে দিতে পারতাম এমনি দেখে। তাহলে আপনি যে গাড়ি চড়ছেন, সরকার তার জন্য আপনাকে পার ডে দিচ্ছে 470-75 টাকা, তেলটা আলাদা। অথচ একটা ড্রাইভারকে পুষতে গেলেই 600 টাকা মিনিমাম তাকে রোজ দিতে হবে, ওভার টাইম আলাদা। তাহলে কি করে হচ্ছে? তার মানে তেল চুরি, তার মানে কিলোমিটারটা বাড়িয়ে দিতে হবে। অবাক কাণ্ড। কেন রেটটা 1,500 টাকা হবে না? রেটটা কেন 1,500 টাকা? ভুলভাল এমবি এন্ট্রি করতে হয়। যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেখে সে গাড়ি চড়ায় না, অথচ ভুলভাল গাড়ি এন্ট্রি লাগে। যদিও সাব অ্যাসিস্ট্যান্ট মানে জুনিয়র ইঞ্জিনিয়ার কোনো ব্যাপার না, কারণ লগবুকটা সই করে যার নামে গাড়ি অ্যালাউড সে লগবুক সই করে। লগবুকে শুধু কিলোমিটার লেখা থাকে, এত কিলোমিটার থেকে এত কিলোমিটার, এগুলো মন গড়া সব তৈরি করা থাকে। যেমন আর কি ওয়ার্কিংয়ের ব্যাপারও পুরো পুয়োর শিডিউল, হ্যাঁ, 5 টন সিমেন্টের কাজ ব্যাক ক্যালকুলেশনে হয়, হ্যাঁ, সেরকম মন গড়া কিলোমিটার। কিন্তু কিলোমিটার কেন থাকবে? লগবুকে তো লেখা থাকবে আমি এইখান থেকে ওখানে গেছি, সেটা লেখার কোনো উপায় নেই, সে লেখার কোনো উপায় নেই, লিখতে পারবে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তার মানে গাড়ি যদি 40 কিলোমিটার রান করে তো 100 কিলোমিটার লিখতে হবে, আদারওয়াইজ যিনি গাড়ি দিচ্ছেন তিনি লাভ করবেন কি করে? এই পদ্ধতি চলবে কেন? আমার কথা হচ্ছে, যে লোকটা 5-6 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে, তার গাড়ির মেনটেনেন্স আছে, তার গাড়ির বিভিন্ন লাইসেন্স আছে, রোড ট্যাক্স আছে, বিভিন্ন খরচাপাতি আছে, তিনি একটা ড্রাইভার রাখছেন, মিনিমাম ড্রাইভারকে তার 600 টাকা দিতে হবে। তারপরে বিভিন্ন মেনটেনেন্স দিয়ে তার আরও 200-300-400 টাকা খরচা হবে। তাহলে অ্যাটলিস্ট 1,500 টাকা তো তার একটা গাড়ির রেট হওয়া উচিত পার ডে। তাহলে এক্স্যাক্ট, হ্যাঁ, আমরা যখন 30 বছর আগে যখন আমরা আমরা লগবুকে লিখতাম, লগবুক দেখতাম, আমরা গাড়ির আমরা দেখতাম মিটারটা, যখন হয়তো আমরা অ্যাসিনিয়ার থেকে গাড়ি নিয়েছি বা অ্যাসিনিয়ার নিজে উঠেছেন সঙ্গে গেছি, তখন মিটারটা দেখা হতো 4,442 মিটারটা দেখা হলো, এটা লগবুকে লেখা হলো শুরুতে, শেষে আবার লগবুকে লেখা হতো 10 কিলোমিটার বাড়িয়ে দেওয়া হতো, 10 কিলোমিটার হচ্ছে গ্যারেজের জন্য। এখন এইসব লেখালেখির কোনো ব্যাপার নেই, কারণ এইসব লিখলে কি হবে না তো। তো এইরকম অরাজকতা চলছে, কেউ কোনো প্রতিবাদ করে না। আর এইসব করতে গিয়ে আমি মানে হচ্ছি, মানুষের চক্ষুশূল হচ্ছি, কেন অপ্রিয় সত্য কথা বলছি। হ্যাঁ, লোকে ভাবছে স্যার লোকটার দরকার কি,
হ্যাঁ, বিভিন্ন সংগঠন নিয়েও যে এই যে বিভিন্নভাবে আমাদেরকে ডিপ্রাইভ করা হয়, তাহলে গাড়ির এই যে বিষয়টা, এই গাড়ি যদি বাড়ির থেকে না আসতো, গাড়ি যদি অফিস থেকে ইন্সপেকশন ভেহিকেল যদি শুধু ইন্সপেকশনের জন্যেই হতো, হ্যাঁ, এবং সঠিক রেট দেওয়া হতো, তাহলে কিন্তু এই যে বাড়তি যে বাড়ির থেকে খরচা মরচা করছে ওটাকে কাটেলমেন্ট করলে ওই টাকাতেই জুনিয়র ইঞ্জিনিয়ারও একটা করে গাড়ি পেয়ে যেত, ওই টাকাতেই পেয়ে যেত। তবে জুনিয়র ইঞ্জিনিয়াররাও যদি গাড়ি অ্যালট হয় একই কাজ করবেন, কারণ জুনিয়র ইঞ্জিনিয়ার যখন প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট হন, এক্সিকিউটিভ হন, তখন তিনিও বাড়ির থেকে যাতায়াত করেন। এটা তো কনভেনশন হয়ে গেছে। হ্যাঁ, তো জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য গাড়িটা কিন্তু কোনো বিলাসিতা নয়। জুনিয়র ইঞ্জিনিয়াররা কাজটা নিজেরা দাঁড়িয়ে থেকে করেন। মেজারমেন্ট এন্ট্রি জুনিয়র ইঞ্জিনিয়ারকে করতে, প্রথম কথা হচ্ছে এস্টিমেট জুনিয়র ইঞ্জিনিয়ারকে করতে হয়। তাহলে এস্টিমেট মন গড়া যদি না করতে হয় তাহলে সাইটে যেতে হবে। আর যাদের এস্টিমেট করার অভিজ্ঞতা আছে, আপনি এস্টিমেটটা করতে করতে হঠাৎ দেখলেন যে একটু আটকে গেছেন, কোনো একটা আপনি যে নোটস টুকে এনেছেন কোনো একটা কিছু টুকতে ভুলে গেছেন, বা কোনো একটা কিছু কনফিউশন হচ্ছে, আপনার টক করে আরেকবার সাইটে যাওয়া দরকার। আপনি যেতে পারবেন? আপনার গাড়ি না থাকলে, গাড়ি থাকলে আপনি যেতে পারবেন, গাড়ি না থাকলে আপনি মন গড়া করে দেবেন, করতে বাধ্য হবেন। হয় না? বা আপনি এমবিএনটি করছেন, মেজারমেন্ট টুকে এনেছেন, এমবিএনটি করতে গিয়ে মনে হচ্ছে যে কোনো জায়গায় বোধহয় একটু ঘাটতি পড়ে গেছে, কোনো সন্দেহ হচ্ছে, তাহলে আপনাকে আবার সাইটে যাওয়া দরকার। অথচ সাইট তো 35 কিলোমিটার দূরে, আপনার কাছে গাড়ি নেই, যাবেন কি করে? তো ভুলভাল আপনাকে এমবিতে লিখতে হবে, গাড়ির রেট এমন ভুলভাল লিখতে হবে, কাজের রেট এমন ভুলভাল লিখতে হবে। গাড়ি নেই বলে আপনি যেতে পারছেন না, আপনার সন্দেহ হলো টুক করে চলে যাবেন, না যেতে পারছেন না, তাহলে ভুলভাল লিখতে হবে। তো গাড়িটা কিন্তু ভীষণভাবে দরকারি। একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের গাড়ির দাবি ভীষণ দরকারি, কারণ জুনিয়র ইঞ্জিনিয়ার নিজে কাজটা প্রথমে কাজের এস্টিমেট করেন, কাজটা হওয়ার আগে এস্টিমেট করেন। তাহলে তাকে নিখুঁতভাবে এস্টিমেট করতে গেলে সরকারের এতে লাভ হবে যদি গাড়ি দেয়। নিখুঁতভাবে এস্টিমেট করতে গেলে তাকে নিখুঁতভাবে মেজারমেন্ট তুলতে হবে। তারপরে কাজটাকে এক্সিকিউশন করতে গেলে সাইডে পড়ে থাকতে হবে। এখন তো ওয়ার্ক এক্সটেন্ড বলে কোনো পদার্থ নেই, ও ওয়ার্ক এক্সটেন্ড সব রিটায়ার্ড, 1 পিস 2 পিস হয়তো পড়ে আছে, ওয়ার্ক এক্সটেন্ড নিয়োগ হয় না। তাহলে প্রতিনিয়ত আপনার 3টে-4টে সাইট আছে, তাহলে গাড়ি নিয়ে আপনাকে প্রতিনিয়ত সাইটে যেতে হবে কাজের কোয়ালিটি মেনটেন করতে গেলে। আদারওয়াইজ আপনি সাব ডিভিশনে বসে থাকবেন, এজেন্সি তো আপনাকে ইচ্ছে করে নিয়ে যাবে না। কাজের কোয়ালিটি আপনি মেনটেন করতে গেলে আপনার গাড়ি লাগবে। আবার বিল করার সময় আপনাকে পাই টু পাই মেজারমেন্ট টুকতে হবে, তার জন্য তো আপনার সাইটে যেতে হবে। তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ারদের গাড়ি ভীষণ প্রয়োজনীয়। অথচ গাড়ি হয় মিস ইউজ। গাড়ি যারা নিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাদের থেকে অনেক বেশি প্রয়োজনীয় জুনিয়র ইঞ্জিনিয়ারদের। এবং যার জন্য যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভালো লোক, ভদ্রলোক, তারা জুনিয়র ইঞ্জিনিয়ারদের গাড়ি ছেড়ে দেন। ডিপার্টমেন্টে প্রচুর মানুষ আছে, কেউ তো নিজের বাবার গাড়ি মনে করে, কেউ নিজের বাবার গাড়ি মনে করে তার শালি চড়ে, তার বউ চড়ে। উদাহরণ দিয়ে বলবো, নাম বলবো না। সেই মজার কথাগুলো বলেছি না, কতগুলো মজার কথা বলবো, রাগও হবে, দুঃখ হবে, হাসি পাবে, সেগুলো বলবো শেষের দিকে, কিন্তু নাম বলবো না, কারণ ডিপার্টমেন্টের থেকে নামটাম বলাগুলো তো শোভন নয়, কিন্তু ঘটনাগুলো ঘটছে। তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্টের মধ্যেও তো সেরকম মানবিক অফিসার আছেন। তারা কিন্তু যেহেতু তারা যখন অফিসে বসে অফিস করছেন, তখন তারা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারকে গাড়ি ছেড়ে দিয়ে দেন। কিন্তু 3টে জুনিয়র ইঞ্জিনিয়ার বা 4টে জুনিয়র ইঞ্জিনিয়ার, একজন অ্যাসিস্ট্যান্ট, কাকে গাড়ি ছাড়বেন? সবাইকে ছাড়তে পারবেন না, একজনকে ছাড়লে আরেকজন পাবে না। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ক্ষেত্রেও তাই। তো কোনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট আছেন, ইভেন এরকমও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমি পেয়েছি, আমি নাম বলবো না, আমি চাকরি করছি তাই নাম বলবো না, চাকরিটা রিটায়ার করে গেলে নিশ্চয়ই বলবো। নিজে বাসে করে এসে গাড়ি ছেড়ে দিয়েছেন, দেন কাজের প্রয়োজনে, ঠিক আছে আপনি গাড়ি নিয়ে যান, আমি বাসে করে বাড়ি চলে যাব। আপনারা তো বলতে পারেন ইন্সপেকশন ভেহিকল নিয়ে তার বাড়ি যাওয়ার কথা না, তো আপনাকে ছেড়ে কি খুব করছে, মানে উদারতা দেখাচ্ছে? হ্যাঁ, উদারতাই দেখাচ্ছে। কারণ যেটা কনভেনশন হয়ে গেছে, বাইরে থেকে আসা, বাইরে থেকে যাওয়া, উনি তো আর মঙ্গল গ্রহের লোক বা চাঁদ থেকে আসেননি, বা অস্ট্রেলিয়ার থেকে আসেননি, বা উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নন। তাহলে এই যুগে থেকেও ঠিক আছে আপনি গাড়ি নিয়ে যান, আপনার আসতে কতক্ষণ লাগবে, কাজ করতে কতক্ষণ লাগবে,
বললো না আমার কাজ করতে অনেকক্ষণ, 5টা 5:30 যতক্ষণ আমার কাজ আছে, লাইট যতক্ষণ থাকবে আমার সাইডে থাকতে হবে, ফিরতে ফিরতে 6টা 6:30 বেজে যাবে। তাহলে ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি নিজেই গাড়ি নিয়ে বাড়ি চলে যান, আমি বাসে চলে যাব, বা সকালবেলা গাড়িটা লাগবে কোন বিশেষ কাজের জন্য, যে স্যার গাড়িটা তো লাগবে। বলি ঠিক আছে, তাহলে ড্রাইভারকে বলে দিচ্ছি, আপনিও বলে দেন, গাড়িটা আপনার বাড়ি চলে যাবে, আপনাকে নিয়ে সাইডে চলে যাবে, আমি নয় মেট্রোতে করে বা বাসে করে আমি অফিস চলে যাব। এরকম সাহেবও পেয়েছি, এরকম সাহেবও পেয়েছি। নাম বলবো না এখন, নাম পরে বলবো, পরবর্তীকালে বলবো, এখন বলবো না, এখন বললে তেল মারছে, হ্যাঁ এই জন্য বলবো না নাম, যখন কয়েক মাস বাদেই নাম বলবো। হ্যাঁ এরকম সাহেবও পেয়েছি, নিজে বাসে করে যাচ্ছেন, বাসে করে অফিসে যাচ্ছেন বা অফিস থেকে বাড়ি ফিরছেন, জুনিয়র ইঞ্জিনিয়ারকে বা ইঞ্জিনিয়ারকে গাড়ি দিয়ে দিচ্ছেন, প্রয়োজনে ফুর্তি করার জন্য নয়। এবার মজার কথাগুলো বলি। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তিনি খুব ভোলাওয়ালা, চেহারা ভোলাওয়ালা, মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার না হয়ে প্রফেসর হলে মনে হয় ভালো হতো। তার চেহারা জানি না মাস্টার ডিগ্রি কিনা উনি, এটা আমি জানি না। উনি ওরকম জামা গুজে পড়েন না, তারপরে ওই চটি ফটি পরে চলে আসেন অফিসে। মানে এক একটা পদের উপর তো একটা ইঞ্জিনিয়ারের একটা অফিসার পদ, তো ইঞ্জিনিয়ার র্যাঙ্ক একটা ডিএম র্যাঙ্কের প্রায় সমান, মানে আগে তো ডিএম র্যাঙ্কের সমানই ছিল, এখন এসডিও র্যাঙ্কে সমান হয়েছে। একটা জেলায় কোনো ডিপার্টমেন্টে একটা জেলায় একজন এক্সিকিউটিভ থাকে, কোনো ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ক্ষেত্রে বেশি। তো উনি জামা গুজে পড়েন না, চটি পরে আসেন, এরকম আউলা ছাউলা হয়ে আসেন। ওনার বউ ডাক্তার, তো উনি গাড়ি পান। অতীতে গাড়ি পেতেন না, অতীতে কিন্তু এনারা কেউ বাম আমলে গাড়ি পেতেন না, মানে ওয়ার্কিং ডিভিশন বা ওয়ার্কিং সাব ডিভিশন ছাড়া বাম আমলে কিন্তু কেউ গাড়ি পেতেন না। কিন্তু এই আমলে যেটা হয়েছে, এই আমলে ডিএনআ পেয়ে পাওয়া যায়। এই আমলে আপনার সার্ভেতে পোস্টিং হোক, আর প্ল্যানিংয়ে পোস্টিং হোক, আর জাহান্নামে পোস্টিং হোক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলেই আপনি গাড়ি পেয়ে যাবেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের টিএ হন, মানে আপনার যদি সাইট নাও থাকে, অতীতে বাম আমলে সাইট না থাকলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও গাড়ি পেতেন না। যেমন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের পিএ হলে গাড়ি পাবেন না, মানে সার্কেল অফিসের যদি টিএ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল অফিসে তো সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থাকে, তো তার যদি সাইট নেই তাহলে তিনি গাড়ি পাবেন না। কিন্তু এই আমলে পান, এই আমলে সার্ভের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও গাড়ি পান, সার্কেলের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টও গাড়ি পান, সবাই বাইরে থেকে। আর গাড়িটা যখন সাইট যখন নেই, ওই গাড়িটা নিয়ে কী করবেন উনি? গাড়িটা নিয়ে বাড়ির থেকেই আসবেন, বাইরে থেকেই যাবেন, আর তো কিছু নেই। তো এরকম একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এমনি খুব ভোলেওয়ালা ভালো লোক, হ্যাঁ ভীষণ ভালো লোক। ভালো লোক হলেই তাকে মাথায় চাটি মারা সহজ, তার মাথার উপর পা দেওয়া সহজ, তাকে অত্যাচার করা সহজ, হ্যাঁ ভালো লোক হলেই সেটা সম্ভব। খুবই ভদ্র ভালো লোক। তার বউ ডাক্তার। এবার তিনি গাড়ি করে অফিসে আসছেন। এবার ধরুন উনি অফিসে আসছেন 10টায় বা 10:30টায় বা 11টায়, যে অফিসের যে কনভেনশন সে অনুযায়ী। এবার 5টা 5:30টায় তার অফিস ছুটি হচ্ছে। তাহলে ওনাকে গাড়িতে নামিয়ে দেওয়ার পরে, অফিসে নামিয়ে দেওয়ার পরে আর 4-5 ঘন্টা তো গাড়িটা তো 7-8 ঘন্টা বসে থাকবে, গাড়িটা তো আর কোথাও যাবে না। হ্যাঁ, ওনার বউ ডাক্তার বলে ওই সময়টা ওনার বউ গাড়িটা ইউজ করতেন। এবার তেলের খরচাটা কী হতো না হতো সেটা আমি জানি না। হ্যাঁ, তেলের খরচাটা কি ওনারা নিজেরা দিয়ে দিতেন সেটা ঠিক জানা নেই। তো এইটা জানাজানি হওয়ার পরে আবার বিকালবেলা গাড়িটা চলে আসতো, উনি বাড়ি চলে যেতেন। এইটা জানাজানি হওয়ার পর ওনার গাড়িটা কেড়ে নেওয়া হলো। তার আগে একটা কথা বলিনি, এইটা আবার ব্যাক করে আসছি, ভুলে যাবো, তাই জন্য। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এই প্ল্যানিংয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তার একজন জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল যে পড়াশোনায় খুব ভালো, ভীষণ ভালো পড়াশোনায়, কিন্তু অফিসে কোনো কাজ নেই। হ্যাঁ, সে পড়াশোনায় ভীষণ ভালো। এইবার সেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেই জুনিয়র ইঞ্জিনিয়ারকে নিয়োগ করেছে নিজের ছেলের টিউটর হিসাবে। হ্যাঁ, নিজের ছেলের প্রাইভেট টিউটর হিসাবে। এইবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে এসে জুনিয়র ইঞ্জিনিয়ারকে গাড়িটা দিয়ে দিচ্ছেন, গাড়িটা নিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ বাড়িতে গিয়ে তার ছেলেকে পড়াচ্ছে। হ্যাঁ, আমি এইসব নাম বলবো না, এক্সিকিউটিভের নামও বলবো না, জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম বলবো না। তো উনি গাড়িটা জুনিয়র ইঞ্জিনিয়ারকে দিয়ে দিচ্ছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার তার বাড়িতে গিয়ে তার ছেলেকে পড়িয়ে টড়িয়ে আসছেন, আবার ব্যাক করে আসছেন। অফিসে ব্যাক করে এসে মানে প্রথমে অ্যারাইভালে সই করছেন, অ্যারাইভালে সই করে সাহেব আসার পরে সাহেবের গাড়ি নিয়ে সাহেবের বাড়ি যাচ্ছেন, সাহেবের বাড়ি গিয়ে পড়াচ্ছেন,
ছেলেকে বাচ্চাকে পড়িয়ে আবার ব্যাক করে আসছেন, তারপরে সাহেব, মানে এই ধরনের মজার ঘটনা ঘটেছে। হ্যাঁ, এগুলো একদম নাম ধরে বলাটা ঠিক হবে না, কারণ আমি রিটায়ার করলো তারা তো রিটায়ার করবে না, তাদের তো চাকরি আছে। হ্যাঁ, এই জিনিসগুলো তো দুজনে সবাই লোক ভালো, কেউ লোক খারাপ না। তো যাই হোক, তো এটাও এই ঘটনাও ঘটেছে। এইবার আপনারা বলতে আবার ব্যাক করে আসি, ওই ডাক্তারের হাজব্যান্ড এক্সিকিউটিভ ব্যাপারটা ব্যাক করে আসি। তো ভদ্রলোক কোনোদিন ভদ্রলোকের দিয়ে কাজের জায়গা হবে না, মানে ভীষণ নরম তরম লোক। ওর প্রফেসারি হলে ভালো হতো। হ্যাঁ, ও ঠিক সঠিক জায়গা না, আমার যেমন ভালো লাগে না। আমি যদি পলিটেকনিক্যাল লেকচারার হতে পারতাম, পলিটেকনিক্যাল লেকচারার হলে আমার জব স্যাটিসফ্যাকশন থাকতো। স্কুলে মাস্টারি করার যোগ্যতা আমার নেই, কারণ স্কুলে মাস্টারি করতে গেলে যে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি লাগে, আমার তো জেনারেল লাইনে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি নেই। আমার পলিটেকনিকের লেকচারার করার যোগ্যতা আছে। আমি পলিটেকনিক্যাল লেকচারার হতে গেলে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হলেই হয়। আমি যাদবপুর থেকে গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু সাধারণত আজকালকার দিনে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা চান্স পায় না। হ্যাঁ, ওই মাস্টার ডিগ্রি টাস্টার ডিগ্রি ওরাই চান্স পায়, ইন্টারভিউতে ছিটকে যাবে। তবে আমি পরীক্ষা দিইনি কোনো দিনও। যাই হোক, তো এবারে আসি, সেই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছি এখানে, লাইভ শুনছেন। হ্যাঁ, ভালো আছেন তো মনিদা? আচ্ছা, যাই হোক, ব্যাপার হচ্ছে সেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যার বউ ডাক্তার গাড়ি নিয়ে ঘুরে যাচ্ছে, তার গাড়িটা কেড়ে নেওয়া হয়েছে। আমি অবাক হয়ে গেছি, দেখছি যে তিনি অন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গাড়িতে করে মাঝে মাঝে সে অন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গাড়ি করে সে চলে যাচ্ছে। তাহলে সে কি গাড়ি নেই কেন ওনার? এখন তো মানে অ্যাসিস্ট্যান্টও গাড়ি পায়, প্ল্যানিংয়ে চাকরি করলেও গাড়ি পায়, আর উনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, গাড়ি নেই কেন ওনার? তাও শোনা গেল যে ওনার বউ ওই যে মাঝখানের পিরিয়ডটা ব্যবহার করতে বলে তার গাড়ি কেড়ে নেওয়া হয়েছে। আপনারা বলতে পারেন ভালোই হয়েছে, এটা আপনারা বলতে পারেন বেআইনিভাবে বউকে গাড়ি চড়াচ্ছিল, ভালোই হয়েছে। হ্যাঁ, এইবারে বলি, যিনি এই কাজটা করেছেন তিনি, হ্যাঁ ভালো, আমিও ধন্যবাদ দিতাম যদি না পরে তিনি যে কাজটা করেছেন সেই কাজটা যদি তিনি না করতেন, তাহলে বলতাম নিশ্চয়ই ভালো হয়েছে। এবার তাহলে পরের কাজ থেকে বলি আপনাকে। কোনো একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোনো একটা ডিভিশনে ডুয়েল চার্জে আছেন। মনিদা ভালো আছেন তো? মেসেজ করবেন। হ্যাঁ, আপনি আছেন, খুব ভালো লাগছে দেখতে। এবারে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডুয়েল চার্জে আছেন। এবার ডুয়েল চার্জে তো দুখানা গাড়ি হয়ে গেছে। দুখানা গাড়ি হয়ে যাওয়াতে তিনি ঠিক করেছেন দুখানা গাড়ি দিয়ে তিনি কী করবেন। তো দুখানা গাড়ি তো তিনি করতে পারবেন না, কিন্তু সাব ডিভিশন অফিসে তো গাড়ি, ডিভিশন অফিসে তো নিজস্ব কাজের জন্য গাড়ি লাগে। ওনার দুখানা সাব ডিভিশন, তেমন দুখানা ডিভিশনে তো ওয়ার্কিং, তাতে গাড়ি লাগবে। তো উনি ঠিক করেছেন যে উনি বলেন যে না, জুনিয়র ইঞ্জিনিয়ারও ইচ্ছা করলে জুনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত গাড়ি নিতে পারে। তাহলে আমি তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওই অফিসে খুব একটা আসতেন না আর কি। মানে তার আগে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন তিনি এত লিবারেল ছিলেন, আর অফিসে যেহেতু কাজকর্ম ছিল না, এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজে রেগুলার অফিসে আসলো, তার লোয়ার কর্মচারী জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা আজকে আসতো কালকে আসতো, এরকম একটা মানে বিধিকিচ্ছির ব্যাপার। তো জুনিয়র ইঞ্জিনিয়ারকে বলেছে তাহলে আপনার নামে গাড়িটা তাহলে অ্যালট করে দেবো। জুনিয়র ইঞ্জিনিয়ার বলছে আমি গাড়ি নেবো না। হ্যাঁ, আমি গাড়ি নেবো না, ওই ভুলভাল আমি লিখতে পারবো না। হ্যাঁ, কারণ আমি গাড়ি নিয়ে সেই ভুলভাল গাড়ি নিয়ে তো আমি বাইরে থেকে আসবো যাবো, এইটাই তো করবো, কারণ কাজকর্ম সেরকম কিছু নেই। আর যা সাইডে ফাইডে যেতে হয় টুকটাক সেটা লেখা যায়, আর ট্রেজারি বিল্ডিংয়ে যায়, এজিতে যায়, গাড়ি অন্যান্য কাজে যায়। হ্যাঁ, যাই হোক, দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার বলেছেন যে না গাড়ি আমার লাগবে না। তখন গাড়িটা সারেন্ডার করে দেওয়া হবে, ঠিক হলো। কিন্তু সারেন্ডার করার পরবর্তী কিছুদিন বাদে দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গাড়ি চড়ছেন। তার মানে জুনিয়র ইঞ্জিনিয়ার গাড়ি নেননি, কিন্তু অ্যাসিস্ট্যান্ট গাড়িটা নিয়ে নিচ্ছেন। তো অ্যাসিস্ট্যান্ট গাড়ি চড়ছেন, ভালো কথা, অ্যাসিস্ট্যান্ট গাড়ি চড়ছেন, কিন্তু সে অ্যাসিস্ট্যান্ট মানে ওই এমন একটা অফিস যে অফিসে অ্যাসিস্ট্যান্টের গাড়ি নাই। মানে এই পৃথিবীতে একটাই বোধহয় অফিস আছে যে অফিসে অ্যাসিস্ট্যান্টের গাড়ি নাই। কারণ এখন তো সবাই গাড়ি পায়, প্ল্যানিংও পায়, সব জায়গাতেই পায়, ভাগে যোগে পায়, কেউ প্রতিদিনের জন্য পায়, কেউ ভাগে যোগে পায়, কিন্তু পায়।
হ্যাঁ, তো যাই হোক, তো অ্যাসিনিয়ার এখন ওই অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন মাটির মানুষ, তিনি গ্রুপ ডি স্টাফকে গাড়ি দিয়ে পাঠাতেন কাজে, ট্রেজার অফিস বা বিভিন্ন অফিস গ্রুপ ডি স্টাফকে গাড়ি দিয়ে পাঠাতেন, গ্রুপ সি স্টাফকে বা গ্রুপ বি মানে ক্ল্যারিক্যাল স্টাফদেরও তিনি বিভিন্ন সময় অ্যাকাউন্টেন্ট, এখন তো এক একটা অ্যাকাউন্টেন্টের 3-4 করে চার্জ, অ্যাকাউন্টেন্টের কাছে হয়তো সই করাতে পাঠাচ্ছেন ইউডিসিকে দিয়ে, সঙ্গে গাড়ি দিয়ে দিতেন, গ্রুপ ডিকে দিয়ে গাড়ি দিয়ে দিতেন। এবার অ্যাসিনিয়ার গোসা হচ্ছে, ওরা গাড়ি চাইছে, অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ গাড়ি দেবো কেন, হ্যাঁ আমার। তো যাই হোক, তো সেই অ্যাসিনিয়া কিন্তু নিজে এখন এমবিএনটি করছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এমবিএনটি করছে জুনিয়র ইঞ্জিনিয়ার, বলছে শালা ও নিজে গাড়ি পায় না, ও আবার এই করে, জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছেই বলেছে সেগুলো, ও গাড়ি দেবো কেন, ওকে দেবো না, তাকে দেবো না ইত্যাদি। তো জুনিয়র ইঞ্জিনিয়ার দেখছে এখানে এই নিয়ে কথাবার্তা বলে লাভ নেই, নিজের যদি গাড়ির দরকার হয় তাহলে সে নেবে, আর যদি তখন ঝামেলা পাকায় তাহলে সেও ঝামেলা পাকাবে। যাই হোক, এইবারে শোনা গেল যে তিনি সপ্তাহে 2 দিন গাড়ি পান আর 3 দিন গাড়ি পান না। 5 দিনের মধ্যে সপ্তাহে 2 দিন তিনি গাড়ি পান, তাও স্বল্প সময়ের জন্য। তিনি গাড়িটা পেয়ে গাড়িটা তাকে ছেড়ে দিতে হয়, বা অন্যান্য দিনও তাকে গাড়িটা ছেড়ে দিতে হয়। কেন? কোনো একজন অফিসারের বউ সেই গাড়িটা চড়ে, যে অফিসার ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের গাড়ি কেড়ে নিয়েছেন। এগুলো নাম বলবো না, কারণ এগুলো অশোভন নাম বলাটা, যদি এগুলো দেখে নিজেকে শুধরে নেয় ভালো কথা, এগুলো খুব লজ্জার কথা, কারণ খুব অল্প টাকার ব্যাপার তো, কিন্তু মানুষ পিছনে নিন্দা করে, ভীষণ নিন্দা করে। একটা বড় চেয়ারে বসে মানুষ যদি পিছনে নিন্দা করে সেটা তো ভালো নয়। তো যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের গাড়ি কেড়ে নিয়েছেন বউ চড়ে বলে, হ্যাঁ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজের গাড়িটা দিয়েছিলেন, নিজের গাড়িটা দিয়েছিলেন বউকে, নিজের বউকে, অন্যের বউকে না। হ্যাঁ, তো নিজের বউকে দিয়েছিলেন, বিল কী হতো জানি না, কিন্তু এখানে একটা ওয়ার্কিং ডিভিশন, এবং ওয়ার্কিং ডিভিশনটা হঠাৎ লাইভ হয়ে ওঠে, হঠাৎ করে লাইভ হয়ে ওঠে, অন্য ডিভিশনে কাজ চলে আসে। তখন সাইটে গাড়ি নেওয়া প্রচণ্ড দরকার, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিনিয়ারের গাড়িটা ভীষণ দরকার, এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের যেহেতু দুটো কাছে গাড়ি আছে, যেহেতু সে ডুয়েল চার্জ, সেজন্য এক্সিকিউটিভ নইলে তো এক্সিকিউটিভ গাড়িটা পেত। যাই হোক, তাহলে ওই যে গাড়িটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার না নেওয়া সত্ত্বেও অ্যাসিনিয়ার নিয়েছে, বা জুনিয়র ইঞ্জিনিয়ার নেয়নি, অ্যাসিনিয়ার নিয়েছে, এটা কিন্তু খুব দরকারি হয়ে পড়ে। হঠাৎ করে একটা ঘুমন্ত ডিভিশন অফিস, একটা মরা ডিভিশন অফিস জ্যান্ত হয়ে ওঠে, তার আন্ডারে কাজ চলে আসে, প্রচুর কাজ ইত্যাদি ইত্যাদি। তাহলে গাড়িটা রেগুলার বেসিসে লাগছে, তখন সাইটে যাওয়ার জন্যই লাগছে, কিন্তু সাইটে যাওয়া যাচ্ছে না। সপ্তাহে 2 দিন সাইটে যাওয়া যাচ্ছে, আর 3 দিন কোনো একটুখানি পাচ্ছে কি পাচ্ছে না, মানে সেখানে তার বউ হয়তো আর 5টা বান্ধবী নিয়ে নাচ করতে যাচ্ছে, বা গান করতে যাচ্ছে, বা শপিং করতে যাচ্ছে, বা কিছু একটা করতে যাচ্ছে। এক্স্যাক্ট মনে নেই, পুরো ব্যাপারটা শুনেছিলাম যে তার বন্ধু ক্যালি দেখাচ্ছে, সরি ওয়াইফ তার বান্ধবী, দেখো আমি কত বড় অফিসারের বউ, হ্যাঁ আমার গাড়ি আছে, আমার কর্তার 2টা গাড়ি, হ্যাঁ, এবং সেই গাড়ির বিল সবার আগে হয়, মানে ধমক দিয়ে বিল হয়ে যায়, জুনিয়র ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে তার বিল, সব কাজ ছেড়ে, সেই ডিভিশনে সব কাজ ছেড়ে আগে গাড়ির বিলটা হবে। কেন? ওই যে বড় অফিসারের বউ গাড়ি চড়ছে। এই সমস্ত কথা শুনলে এগুলো আপনাদের মজাও লাগতে পারে, রাগও উঠতে পারে, আবার হাসিও পেতে পারে। হ্যাঁ, আমি বলেছিলাম যে মজাও আছে, হাসিও আছে, রাগও আছে। যাই হোক, ইন্সপেকশন ভেহিকেলটা ভীষণ দরকার, এগুলো নিয়ে লড়তে হবে, লড়াই করে এইগুলো অধিকার করতে হবে। আপনারা এখন ষষ্ঠী ঠাকুর দেখতে ব্যস্ত, পূজাতে ব্যস্ত, আর আমি আপনাদের জন্য লাইভে এসেছি। আপনাদের মানে আমার তো যাওয়ার হয়ে গেছে, আমার তো মানে মোটামুটি ঘন্টা বেজে গেছে, আমার নিজের কিছু পাওনা নেই, কিন্তু আমার জুনিয়ররা যাতে পায়। আগামী দিনে আমি রিটায়ার করার পরে ফুল ফ্রেজের ঝাঁপ দেব। আমি কোনো চাকরি করতে যাব না, কারো পায়ে ধরে চাকরি করতে যাব না, কোনো ব্যবসা করতে যাব না। আমি যা ইনকাম করেছি সারা জীবনে, তারপরে যা পেনশন পাবো, তাতে আমার ডাল ভাত জুটে যাবে, আমার মাংস ভাতের দরকার নাই। হ্যাঁ, আমার চাহিদা ভীষণ কম, আমার বাবারও চাহিদা ভীষণ কম ছিল, বাবাও খুব অল্পে সন্তুষ্ট ছিলেন, আমিও খুব অল্পে সন্তুষ্ট। তার জন্য একজন এজেন্সি বলেছিলেন আপনি কোনোদিন ইনকাম করতে পারবেন না, কারণ আপনি তো যেরকম মিতব্যয়ী, তাহলে মানে আপনার তো প্রয়োজন কম, টাকা ইনকামের প্রয়োজন কম, সেজন্য আপনি কোনোদিন সেভাবে ইনকাম করতে পারবেন না। আমার ইনকাম আমার দরকারও নাই,
এই যে ডিএ আমাদের এত ঠকাচ্ছে, 38% ডিএ ঠকাচ্ছে, আমার কিন্তু অভাব হচ্ছে না তার জন্য, কারণ আমার খরচা কম, আমি তো ট্যাক্সি ফ্যাক্সি করে যাতায়াত করি না, আমি তো বাসেই যাই, ট্রেনে যাই, হ্যাঁ, আমি তো আমার অসুবিধা হয় না। আর নেশা ফেশা কিচ্ছু নাই তো, নেশার পিছনেও তো হাজার হাজার টাকা খরচা হয়। আমি বিড়ি সিগারেটও খাই না, খৈনিও খাই না, নস্যিও নিও না, আর বোতলের তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যাই হোক, অনেক কথা বললাম, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, পূজাটা ভালোভাবে কাটুক, পূজায় আর আমি অন্য কিছু বিষয় নিয়ে কালকে ভেবেচিন্তে আরেকটা লাইভে আসবো। ধন্যবাদ, নমস্কার, শেষ করছি।